শুভেচ্ছা আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজ আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের ওপারে কি হচ্ছে বা এপারে কেন আতঙ্ক, শঙ্কা, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। দর্শক, আজ এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন কক্সবাজার থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, লেখক, গবেষক তানবীরুল মিরাজ রিপন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং এখানকার ভূ রাজনীতি এসব বিষয় নিয়ে অনেক দিন ধরে তিনি কাজ করছিলেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তানবীরুল মিরাজ রিপন। রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই আমি যেটা বলছিলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে মিয়ানমারের রাখাইন স্টেটে গত কয়েকদিন ধরে যে নানা ধরনের ঘটনা ঘটছিল, সেইখানে আসলে কি হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো আসলে পর্যবেক্ষণ করছিলেন। একটু যদি আপনি বলেন আসলে কি হচ্ছে সেখানে। ধন্যবাদ কামাল ভাই, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তবে রাখাইনের পরিস্থিতি এখন খুবই অস্বাভাবিক। আমরা যদি বলি, আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি বিভিন্ন ভেরিফাইড সোর্স থেকে, তোর মধ্যে জুলাইয়ের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত অলমোস্ট প্রতিদিনই ওখানে এয়ার স্ট্রাইক হচ্ছে। মিয়ানমারের মিলিটারি তাদের যুদ্ধের যে চিত্র সেটা তারা বদলে নিয়েছে। গেল বছর না, দুঃখিত, 2024 সালের নভেম্বর ডিসেম্বরের সময় যে ফাইটটা বাংলাদেশ মিয়ানমার বর্ডারের কাছাকাছি হয়েছিল, যে মংডু শহরে যে নাকাকা 5, যেটা বলা যায় যে তাদের আঞ্চলিক বেসগুলোর মধ্যে দ্বিতীয় একটি, সেই নাকাকা 5 যখন তারা মিয়ানমার মিলিটারি হাতছাড়া হয়েছিল, সেটিতেই তারা গত 2রা জুলাইতে অ্যাটাক করেছে। এবং সেখানে আমরা যে খবরটা পেয়েছি, সেখানে প্রায় 40 জনের মতো মানুষের, যারা ওখানে মিয়ানমার মিলিটারি সদস্য হিসেবে ছিলেন বলে দাবি করছেন যে র্যাবেল গ্রুপ আছে, আরাকান আর্মি, তারা বলছেন যে 40-45 জনের মতো কাছাকাছি মানুষ ওখানে ছিল এবং তারা ওখানে হতাহতের ঘটনা ঘটেছে। সে সাথে বুতিরং এবং মংডুতে যে অ্যাটাকটা পরিচালিত হচ্ছে, এয়ার স্ট্রাইকগুলো হচ্ছে, সেখানে এখন রোহিঙ্গা, রাখাইন সকলেই এটার জন্য শিকার হচ্ছেন। আমরা আজকে পর্যন্ত যেটা জেনেছি, প্রায় 5 জনের মতো মানুষ মারা গেছে এবং 6 জনের মতো মানুষ ইনজুর্ড হয়েছে এই বুতিরং এবং মংডু দুটি টাউনশিপে। বলে রাখা ভালো যে বুতিরং এবং মংডু টাউনশিপ দুটোই রোহিঙ্গা অধ্যুষিত ছিল। এখন তারা বলা যায় সেকেন্ড লার্জেস্টের জায়গা অনেকখানি কমে আসছে। এবং এই সাথে বলে রাখি যে মিয়ানমার মিলিটারি তার যুদ্ধের যে স্ট্র্যাটেজি চেঞ্জ করার মাধ্যম দিয়ে তারা বিশেষত বেছে নিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে জল সীমান্ত, পাহাড়ি সীমান্ত যদি বলা যায়, বুতিরং এবং মংডু সহ আইরাবতী বলে আরেকটা রিজিয়ন আছে, সেই রিজিয়নকে, যেটা বঙ্গোপসাগর কেন্দ্রিক এবং নাফ রিভার কেন্দ্রিক, সেখান থেকে তারা ফুল ফেজে অ্যাটাক করার চেষ্টা করছে। এই হচ্ছে কি ওখানকার সর্বশেষ অবস্থা। তবে আমরা এটাও জেনেছি ওখানে সিভিলিয়ানদের ঘরবাড়ি ভেঙেছে, প্রায় 30-40টা মতো পরিবার বেশ হয়েছে, ডেস্ট্রয় হয়েছে। এইটুকু পর্যন্ত আমরা ওখানের খবর হিসেবে জানতে পারছি বিভিন্ন সোর্স থেকে, এবং সবগুলো আমরা ভেরিফাইড সোর্সের মাধ্যমে ক্লেম হিসেবে দেখতে পাচ্ছি আর কি। রিপন, আপনি যেটা বলছিলেন, এই যে মিয়ানমারের জান্তা বাহিনীর এখন যে ঘটনাগুলো ঘটছে, এটা কি আমরা যেটা দেখেছিলাম যে এর আগে সেখানে আরাকান আর্মি রাখাইন স্টেটটা তারা এক ধরনের বেশিরভাগ অংশই আসলে দখলে নিয়েছিল, এখন কি সেটা পুনরুদ্ধারের লড়াই হচ্ছে এবং সেই জায়গায় বাংলাদেশের সীমান্তে আসলে কতটা উদ্বেগ বাড়াচ্ছে? আচ্ছা, আপনাকে একটু বলে রাখি যে ইলেকশনের পরে মিয়ানমার মিলিটারি গেল মাসে একটা অফার প্রত্যেকটা র্যাবেল গ্রুপ যারা মিয়ানমারে আছেন তাদেরকে প্রপোজ করা হয়েছিল যে 100 দিনের মধ্যে একটা পিস ডিল করার জন্য বা সিজ ফায়ার করার জন্য। কিন্তু এরই মধ্যে 1 মাস বা 100 দিন কোনোটাই পূর্ণ না হওয়ার মধ্যে
তারা আবার এয়ার স্ট্রাইক করা শুরু করেছে মিয়ানমারের বিভিন্ন রিজিয়নে। সো এই ক্ষেত্রে মিয়ানমারের আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং বা অবজারভেশন থেকে আমি বলতে পারি যে মিয়ানমার মিলিটারি মোটেও এটা পুনরুদ্ধারের জন্য চাইছে না, বরঞ্চ এখানে চাইছে যে একটা কেওয়াটিক সিচুয়েশন রাখার জন্য। অন্যদিকে মিয়ানমারের যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা যে রেবেল গ্রুপ আছে আরাকান আর্মি বা সশস্ত্র সংগঠন আরাকান আর্মি, তারা যে জায়গাগুলো দখল করে আছে সেই জায়গাগুলোকে স্থিরভাবে দখলে রাখার জন্য তারা যুদ্ধ করছে। অন্যদিকে মিয়ানমার মিলিটারি তারা স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে এটাকে আরাকান আর্মি যে পারপাসে রিবিল্ড করার চেষ্টা করছে সে সমস্ত এস্টাবলিশমেন্ট গুলোকে ভেঙে দেওয়া, এবং যাতে করে আরাকান আর্মি রিবিল্ড হতে না পারে বা নতুন করে শুরু করতে না পারে, এবং যেখানে যেখানে শুরু করেছে কনস্ট্রাকটিভ ওয়েতে শুরু করেছে বা বিল্ডিং করেছে অথবা যে কোনো ধরনের নতুন নতুন কনস্ট্রাকশন শুরু করেছে, স্টার্টিং করেছে, সেখানে সেখানে তারা অ্যাটাক করছে। এটা মিয়ানমার মিলিটারির পুরা মিয়ানমারের মধ্যে এই ধরনের নতুন স্ট্র্যাটেজি তারা নিয়েছে। আগে তারা সম্মুখ সারির যুদ্ধ করতে, এখন তারা যুদ্ধটা সম্মুখ সারিতে করছে না, তারা এয়ার স্ট্রাইক করছে। কারণ মিয়ানমার মিলিটারির যে সক্ষমতা সে জায়গায় আবার রেবেলস গ্রুপগুলোর সে সক্ষমতা নাই। যদিও ছোটখাটো কিছু কিছু জায়গায় তারা সক্ষমতা দেখাতে পারে, কিন্তু এয়ার স্ট্রাইক যে বম্বিং 500 পাউন্ডের মতো বম্বিং হয়েছে, 10টা 4টা 5টা এরকম ভাবে বিভিন্ন জায়গায় বম্বিং গুলো আছে। সো এটা আসলে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, যে সিমটম গুলো আমরা দেখতে পাচ্ছি, মোটেও এটা পুনরুদ্ধারের সিমটম নয়। এটা বেসিক্যালি কেওয়াটিক একটা সিচুয়েশন বা এখানে সবসময় সংঘাত লাগিয়ে রাখার একটা সিচুয়েশন আসলে চলমান আছে। এটুকু আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি। রিপন, তাহলে এই যে এখন আমরা যেটা দেখলাম যে জান্তা বাহিনী তারা এয়ার স্ট্রাইক করছে বা সেখানে আরাকান আর্মি তাদের মতো করে লড়ার চেষ্টা করছে, তাহলে এই বাংলাদেশের সীমান্তবর্তী যে ওপারের সেখানে আসলে ভূ রাজনীতিটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে? এখানে আমরা যে ভূ রাজনৈতিক পরিকল্পনা দেখছি বা আমরা বোঝার চেষ্টা করছি, আপনাকে একটু বলে রাখি যে আমরা মংডুতে যখন অ্যাটাক হচ্ছিল 2রা জুলাই, আমরা তখন বেশ চিন্তিত ছিলাম যে হচ্ছে এখানে ম্যাসিভ একটা ইনফ্লাক্স হওয়ার মতো একটা ঘটনা ঘটতে পারে, যদিও এটা ঘটার সম্ভাবনা এখন একটুখানি ক্ষীণ হয়ে আসছে। কিন্তু আমরা যে ভেরিফাইড সোর্সগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি সেখানে কিছু কিছু পরিবর্তন আসতে পারে। এর সাথে আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের বর্ডারে বিশেষ করে থানচির দিকে ওখানেও প্রচুর সংঘাত হচ্ছে। ওটাও কিন্তু কক্সবাজারকে আলাদা করে দেখা যাবে না ওটাকে, আবার কক্সবাজার থেকে ওটাও আলাদা করে দেখা যাবে না। সো ওই জায়গা থেকে যদি আমরা দেখি যে ওখানে নতুন একটা অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট বা ইন্ট্রোডিউস হয়েছে, যেটার সক্ষমতা আমরা জেনেছি 120 থেকে 125 জনের মতো সংখ্যা, এবং এটা আমাদের বাংলাদেশ সীমান্তের জন্য একটু চিন্তারও বিষয়। কারণ এটা হচ্ছে সাউথ এশিয়ান বর্ডার স্ট্র্যাটেজির বা বর্ডার ম্যানেজমেন্টের নেইবারিং কান্ট্রিগুলো সবসময় এই ধরনের বা নেইবারিং স্টেক হোল্ডারগুলো সবসময় এই ধরনের এলিমেন্টস গুলো ইউজ করে যাতে করে প্রতিপক্ষকে প্রেসারে রাখা যায়। সো এখানে আমরা যে নিউ অর্গানাইজেশনটা দেখতে পাচ্ছি বা নতুন ভাবে এসেছে, যেটা 2025 সালে যাদের শুরু হয়েছে, তারা ওখানে আরাকান আর্মির হয়ে কাজ করছে এরকমটা আমরা জানতে পারছি। এবং বিশেষত চীনল্যান্ডে পালোয়াতে, যেটা ইন্ডিয়ার ইকোনমিক জোন এবং যেখান থেকে আরাকান আর্মি একটা ফাইন্যান্সিয়াল গেইন হয়। এবং আমরা আরেকটুকু জানি যে ফিনল্যান্ডের পালুয়াতে একটা বন্দর রয়েছে এবং সেখানকার মানুষরা আরাকান আর্মির এই আধিপত্য বা আরাকান আর্মির কন্ট্রোলটাকে অনেকটা বেশি অপছন্দ করছিল, যেটা আপার ফিনল্যান্ডের মানুষরা মেনে নিতে পারছিলেন না। সেই জন্যই কেএনএ, সেন্ট্রাল কেএনএ মানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যেটা মিজু জনগোষ্ঠী বলে, তাদের কাছ থেকে ধর্মীয় বিভিন্ন টেকনিক এবং ট্যাকটিক্স টুলস ব্যবহার করে খুমি জনগোষ্ঠীকে আলাদা করে ফেলা হয়েছে। এরকমটা আমরা বিভিন্ন বিশ্লেষকদের মাধ্যমে যারা রেগুলারলি এই বিষয়গুলোকে আরো বেশি ক্লোজ আই দিয়ে দেখছে। সো এই জিওপলিটিক্যাল কনটেক্সটে এখানে যে ভারত একটা রোল প্লেয়ার হয়ে উঠেছে, সে সাথে চায়না তার নির্দিষ্ট এজেন্ডার যে জায়গা, তারা চায় সিটুয়ে বা রাখাইনের যেখানে মুসলিম জনগোষ্ঠী বসবাস করে বা যে জায়গাগুলো এখন আরাকান আর্মি 100% কন্ট্রোলে নিয়ে ফেলেছে বলা যায়, সেগুলোতে স্টাবিলিটি জায়গাটা নিশ্চিত হোক, সেটা সম্ভবত চায় না।
কারণ এটা এখানে মংডু বা ভুতিরং বা সিটুয়েতে যে যে ইকোনমিক জোনগুলো হয়েছে বা আপার রাখাইনে যেটা চীনল্যান্ডে আছে, সেখানে যে যে ইকোনমিক জোনগুলো হচ্ছে বেশিরভাগই ইন্ডিয়ান ফান্ডের। সো এখানে বাংলাদেশ একটা ভিকটিম স্টেক হোল্ডার হয়ে উঠবে যদি না বাংলাদেশ সে জায়গায় তার প্রপার পলিসি ইমপ্লিমেন্ট না করে। এবং তবে এটা আরেকটা চিন্তার বিষয়, আমরা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওখানে একই সময় জান্তা যখন অ্যাটাক করছে বিভিন্ন বিভিন্ন বিল্ডিং এবং বিভিন্ন বেসমেন্টে, সেখানে রোহিঙ্গাদের একটা ফোর্সও ওই যুদ্ধে ইনভলভ আছে আমরা, এবং তাদেরও অ্যাটাক, তারাও বিভিন্ন জনকে উদ্দেশ্য করে অ্যাটাক করেছে। সো এখানে একটা ভলাটাইল সিচুয়েশন তৈরি হচ্ছে। তবে আমাদের উচিত বাংলাদেশের যে ব্যাপারটা বা যে প্রিভেনশনটা নেওয়া উচিত সেটা হচ্ছে কি, এই ধরনের সংঘাতের সময় আমাদের জন্য নিরপেক্ষতা বজায় রাখা যায়। এটা আগে ছিল হচ্ছে একটা পক্ষ নেওয়ার ব্যবস্থা ছিল, এখন নিরপেক্ষতা যত বেশি রাখা যাবে তত আমাদের সীমান্তের যে মানুষ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজারের যে মানুষগুলো বসবাস করছে তাদের সেফ গার্ডিং তৈরি হবে। এবং আমরা এটাও জেনেছি বিজিবি তার ডেপ্লয়মেন্ট এই জুলাই মাসের প্রথম দিকে বেশ বাড়িয়েছে, এটা আমরা জেনেছি। সো জিওপলিটিক্যাল কনটেক্সটে এটা একটা ক্যাওয়াটিক সিচুয়েশন এবং ইনস্টেবিলিটির জায়গা থেকে এটা ইনস্টেবিলিটি রয়ে যাবে, এটুকুই আমরা আপাতত দেখতে পাচ্ছি। এখানে স্টেবিলিটির কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না। রিপন, আপনি থাকুন আমাদের সঙ্গে, আরো একটু বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম রাখাইন বাংলাদেশ সীমান্তে কি হচ্ছে, বিশেষ করে রাখাইনে যে সংঘাত হচ্ছে তার প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে কতটা ঝুঁকি তৈরি হচ্ছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক তানভীরুল মিরাজ রিপন। রিপন, আপনাকে আমরা আবারও একটু স্বাগত জানাই। আপনি বিরতির আগে অনেকগুলো প্রসঙ্গ তুলে এনেছেন, তার প্রেক্ষিতেই যদি আমি আপনার কাছ থেকে আরো একটু বিস্তারিত জানতে চাই, সেটা হচ্ছে এই যে রাখাইনের সংঘাত হচ্ছে, সেখানে ভূ রাজনীতি নানা ভাবে জটিল হচ্ছে, তাহলে বাংলাদেশের সামনে আসলে যদি স্পেসিফিক করে আমি জানতে চাই ঝুঁকিগুলো কোন কোন জায়গায় তৈরি হচ্ছে আমাদের? ঝুঁকিগুলো প্রথমত হচ্ছে কি, আমাদের একটা আনরেজিস্টার্ড ফোর্স রয়ে গেছে প্রায় 1.3 মিলিয়ন। ফোর্স মিন এটা আমাদের ফোর্স নয়, এটা হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী যাদের ওখানে ল্যাক অফ এডুকেশন আছে, ল্যাক অফ লাভলিহুড আছে, ল্যাক অফ মানে ফান্ডিং কার্সও অনেক বেশি হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে যে আদার্স অ্যান্ড উই ভার্সেস আদার্স এর যে একটা কন্ট্রাডিকশন জায়গা আছে, সেটা আইডেন্টিফাই করা এবং সেটাকে অ্যাকনোলেজ করতে হবে যে এটা এখানে একটা দূরত্ব তৈরি হয়েছে। এগুলো যদি, এই দুটো জায়গা যদি আমরা অ্যাকনোলেজ করি এবং এই দুটো জায়গার সাথে আমরা প্রপার ওয়েতে পলিসি অ্যাডপ্ট করি, সেটা একটা ঝুঁকি কমাতে পারে। আমি এটা ঝুঁকি কমানোর কথাই বললাম। এবং দ্বিতীয়ত আমরা যারা কাজ করছি, আপনি একটু বলে রাখি, এটা একটা ক্রিটিক হবে কিনাও আমি জানি না, যে রিসেন্টলি বাংলাদেশের যে টেকনাফ ল্যান্ড পোর্ট আছে সেটা ওপেন হয়েছিল, এবং সেখানে কাদের সাথে সম্পর্ক হয়েছে এগুলো আমরা আসলে আইডেন্টিফাইড না, এবং ব্যবসায়ীরা বলার চেষ্টা করেছে এগুলো মিয়ানমারের সাথে সরাসরি সম্পর্ক আবার জোরদার হওয়ার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য রিপাট্রিয়েশন যেমন জরুরি, এবং আমাদের এই রোহিঙ্গা যতদিন পর্যন্ত রিপাট্রিয়েট হচ্ছে না তাদেরকে কিভাবে কোনভাবে পলিসির আওতাভুক্ত করা যাবে এবং তাদের ট্রেসগুলো, তাদের বিভিন্ন বিষয়গুলো কিভাবে অ্যাকনোলেজ করা যাবে, বিভিন্ন বিষয় বলতে তাদের সিকিউরিটি, তাদের অ্যাডভান্টেজেস গুলো কিভাবে অ্যাকনোলেজ করা যাবে, সেটা কিন্তু অ্যাকনোলেজ করা খুবই ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনেছি যে স্টিল কক্সবাজারে যারা রোহিঙ্গা ইস্যু রিলেটেড হয়ে কাজ করছে তাদের কাছে কোনো স্পষ্ট মেসেজ নাই যে এখন কি হবে, কি হতে চলছে। সো কক্সবাজারের যে রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করছে, এটা হয়তো ইয়াতে বসবাস করছে, ল্যান্ডে বসবাস করছে, কিন্তু দেখবেন আপনি আমাদের বিভিন্ন জেলেরা নাফ রিভার থেকে ডিটেন্ড হয়ে যাচ্ছে। এটা অ্যাকনোলেজ করা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমাদের প্রপার যে স্টেক হোল্ডার গুলো আছে, বিজিবি বা কোস্টগার্ড যারা বর্ডার ম্যানেজ করছে, তাদেরকে এই জায়গায় মানুষগুলোকে টেক কেয়ার করার একদম গুরু দায়িত্বই বটে, এবং তারা করছেনও বটে, কিন্তু এটা আরো বেশি র্যাম্প আপ করতে হবে, এটা আরো বেশি করতে হবে।
এবং আমাদের বিগ সি যখন আমাদের মাতারবাড়ি সিপোর্ট তৈরি হচ্ছে, সেখানে জিও স্ট্র্যাটেজিক্যাল জায়গাটাও কিন্তু ভালনারেবিলিটি তৈরি হচ্ছে। যখন যত বেশি মাতারবাড়ি বন্দর অ্যাপিয়ার্ড হবে, যত বেশি মাতারবাড়ি বন্দরের কাজকর্ম দেখা যাবে, তত বেশি এটা জিও পলিটিক্যাল রিস্ক এখানে আমাদের তত বেশি এটা কমানোর জন্য কাজ করতে হবে। যে যত বেশি পিলার দেখা যাবে, যত বেশি এরিয়াতে কাজ হচ্ছে দেখা যাবে, তত বেশি রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এটা শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট শুধু সিতে না, এটার পলিটিক্যাল রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে। কারণ এই এই বন্দরটা খুবই জিওপলিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যম দিয়ে বাংলাদেশ যেমন সির অন্যতম স্টেক হোল্ডার হবে এবং এবং সেটার ভিক্টিমও হতে পারে, যার ফলশ্রুতিতে এখানে জিওপলিটিক্যাল যে কনটেক্সট, যে বড় ভাই খেলা, এবং বড় ভাই খেলার মধ্যে যে আমরা আমরা আমাদের নিজেদের পারপাসটা কিভাবে স্টাবলিশ করব, নন অ্যালাইনমেন্ট হয়ে কিভাবে পারপাসটা স্টাবলিশ করব, এবং অ্যালাইনমেন্ট হলে আমাদের মানুষগুলো কোন কোন ক্ষেত্রে গিয়ে বিপদে পড়বে, এবং এগুলো আগে মেজার করতে হবে। আমরা বিগত সময়গুলোতে যেটা দেখেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রেজিমে আমরা যখন অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসগুলো আমরা যে স্টেক হোল্ডার যে কি পয়েন্টস গুলো পাই, এগুলো অনেক বেশি বায়াসড জায়গা থেকে যে নেওয়া হয় বা পলিটিক্যাল ইন্টারেস্ট থেকে নেওয়া হয়। কারণ আমাদের বাংলাদেশ অনেক সময় ঋণের সাথে পলিটিক্স ইনভলভ হয়ে আছে। ঋণ শুধু দেয় না, ঋণের সাথে পলিটিক্সও আসে। সো পলিটিক্যাল ওই গ্রেভ ইন্টারেস্ট গ্রেভ করার যে জায়গা ঋণের মাধ্যম দিয়ে, সেটা অ্যাসেস করতে হবে। অ্যাসেস করলে তারপর একটা সলিউশন আসবে। এখানে জিওপলিটিক্যাল ঝুঁকি এই শব্দটা হয়তো একটা খুবই ছোট শব্দ, কিন্তু এখানের ব্যাপ্তিটা অনেক বড়। সেজন্য ঋণ দিয়ে আসে, এইড হয়ে আসে, অথবা আমরা নিজেরা একটা সিজোফ্রনিক স্টেজ থেকে, মেন্টাল স্টেট থেকে অনেকগুলো প্রবলেমকে আরো বেশি বাড়িয়ে ফেলি। বন্ধ করতে গিয়ে আরেকটা নতুন দোকান খুলি, আরেকটা নতুন চিন্তা ওপেন করে আরেকটা ট্রায়াল দিই, ওই ট্রায়ালগুলো বন্ধ করতে হবে। আমাদের অপরচুনিটি অনেক, সি কে ইউটিলাইজ করার অপরচুনিটি অনেক জিওপলিটিক্যালি। আমাদের রিজিওনাল পলিটিক্স সি কে দিয়ে আমাদের স্টাবিলিটি গেইন করার জায়গা অনেক। রোহিঙ্গা ইস্যু সমাধানও সি ক্যাপাসিটি দিয়ে করা যাবে। রিজিওনাল প্রবলেমস গুলো সমাধান করা যাবে সি ক্যাপাসিটি দিয়ে, কিন্তু আমাদের প্রপার অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। যা আমরা চকপিউতে যেটা দেখেছি, যেটা চাইনিজ ফান্ডেড বন্দর। রিপন, আমি একটু যদি আপনাকে থামাই, এবং একটা বিষয় আমার জানার খুব আগ্রহ, সেটা হচ্ছে এই যে আপনি রোহিঙ্গা সংকটের কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই জানেন রাখাইনে যেহেতু কোনোভাবেই নিরাপদ পরিবেশ হচ্ছে না বা সেখানে সংঘাত কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না, সেই জায়গায় আমরা যদি খুব মোটা দাগে বলি যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জায়গা এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি নিশ্চয়ই জেনেছেন যে কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে সেখানে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এখানে একটা করিডোরের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় রাখাইনটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই জায়গাটাতে আপনি ভবিষ্যৎ কি দেখছেন? রোহিঙ্গা প্রত্যাবাসন এবং চীনের অর্থনৈতিক করিডোরের এই জায়গাতে আপনি ভবিষ্যৎ কি দেখছেন, এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটাতে আপনার কি দেখেন বা আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। আচ্ছা, আমি একদম শেষের দিকটা দিয়ে শুরু করি। আমরা বেগম খালেদা জিয়ার সময়কালীন মিয়ানমারের সবচেয়ে বড় প্রোফাইল ভিজিট হতে দেখেছি। এরপরে আমাদের বাংলাদেশে মিয়ানমারের তরফ হতে কেউ বড় কোনো প্রোফাইল ভিজিট করেনি। আমাদের এত কাছের নেইবার, এবং আমাদের হাই প্রোফাইলে কখনো করে ভিজিট করার প্ল্যান করেনি। যে ওখানে ইকোনমিক ইন্টারেস্ট নাই, বাট এখানে স্ট্র্যাটেজিক্যাল ইন্টারেস্ট আছে, এখানে একটা বড় প্রবলেম ক্রাইসিস সলভ করার একটা ইন্টারেস্ট আছে, সেটা করতে হবে। মিয়ানমার হচ্ছে অ্যালাইন্ড কান্ট্রি। তাদের ভেটো স্টেট, তাদের বন্ধু হিসেবে ভেটো স্টেট আছে দুটো। এবার তার মধ্যে চায়না তাদের অনেক বড় ফ্রেন্ড, এবং চায়না তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করে তারা সেভাবে ইনফ্লুয়েন্সড হয়। সো যার ফলশ্রুতিতে এখানে চাইনিজ যে করিডোর, অথবা এখানে আরেক ধরনের করিডোরের কথাও আমরা পেয়েছিলাম, যে হিউম্যানিটেরিয়ান করিডোর বা অন্যান্য করিডোরের যে ব্যাপারগুলো আমরা জেনেছি, সেগুলোর তরফ হতে যদি আমরা দেখি যে এগুলো অ্যাসেস করার জায়গার চেয়ে এগুলো রিস্ক অনেক বেশি। কিন্তু আপনি দেখবেন আমাদের রেল লাইনটার ব্যাপ্তি কিন্তু ঘুমধুম, এবং আমাদের আরেকটা পথ আছে যে বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ রুট,
যেটা ঘুমধুমের বালুখালীতে আছে, এবং খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু আদার সাইড অফ দ্য বর্ডার সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ, এবং সেখানে স্টাবিলিটির জায়গা, ফিউচার বলে কিছু আমরা দেখতে পাচ্ছি না। এটা খুবই উইকেট প্রবলেম, যেটার শেষ শুরু কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তো যার ফলে এখানে যে চায়না যে প্রপোজটা দিচ্ছে, এটা হচ্ছে পলিটিক্যাল লিকুরেটিভের জায়গা থেকে দিচ্ছে, যাতে করে এখানে এটাকে বড় ভাই খেলার একটা মাঠ বানানোর একটা চেষ্টা, যে চাইনিজ ব্লক এন্ড আদার ব্লক, এই ব্লকগুলো এখানে এসে যেন কম্পিটিটিভ হয়, যে এক দল একভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে, আরেক দল আরেকভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে। আপনি দেখবেন যে তিস্তা চুক্তি, তিস্তার যে ব্যাপার, সেটাতে চায়না একটু সফটলি সরে গেল, তারা আবার কক্সবাজারের ওই জায়গাতে আসলো। এগুলো হচ্ছে পলিটিক্যাল ইন্টারেস্টের লুক্রেটিভ অপরচুনিটি দেখিয়ে বেসিক্যালি ইচ আদারকে কানেক্টেড রাখা এবং ডমিনেশনের জায়গা খোঁজার চেষ্টা করা। সো আপনি আরেকটা ব্যাপার দেখবেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বললেন যে এখানে বর্ডারে ফেন্স দিবে, কাঁটাতার দিবে, এটাও কিন্তু জিওপলিটিক্যাল পার্ট। আপনি দেখবেন কিন্তু ওখানে হিলি টেরেনে কিভাবে বর্ডার ফেন্সটা তুলবে, এবং ওখানে যারা কাজ করতে যাবে তাদের কিভাবে সিকিউরিটি এনশিওর করবে, যেখানে আমাদের প্রতিদিনই বলা যাবে এটা, যে আমাদের বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গারাও বর্ডারে মাইন বিস্ফোরণে মারা যাচ্ছে বা হতাহতের শিকার হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজিক এবং ফিক্সড কিলিং। সো এগুলো এক প্রকার থ্রেটও, কিন্তু এগুলো মিটিগেট না করে যখন চায়না একটা প্রপোজ অফার করবে, কিন্তু চায়না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে সলভ করবে সেটার জন্য একটা কিন্তু প্রপোজাল মডেল স্টিল দেয়নি, বা আদার যে ফ্রেন্ডরা যারা হিউম্যানিটেরিয়ান এইড এর সাপোর্টটা দিচ্ছে, তারাও কোনোভাবে এটা কিভাবে প্রবলেমটা শর্ট আউট করা যাবে এটার কোনো প্রপার সলিউশন স্টিল দেয়নি, বা এটার জন্য ইন্টারন্যাশনাল যে প্রেশার ক্রিয়েট করতে হয়, চায়নার দিক থেকে যে প্রেশার ক্রিয়েট করার কথা, চায়না অ্যাজ এ ফ্রেন্ড অফ বাংলাদেশ বিভিন্নভাবে তারা আমাদেরকে কোঅপারেট করছে, ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বিগ পার্টনার, বা ইউএস ব্লক যেটা আছে, তারাও বিভিন্ন রকম ভাবে রোহিঙ্গাদের সাপোর্ট করে যাচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড সাপোর্টের মাধ্যম দিয়ে। তাদের আসলে তারা কোনভাবে প্রপোজটা করছে যে রোহিঙ্গা, রিপন, আমাদের হয়তো সময় থাকলে আপনার বিশ্লেষণগুলো আরো একটু বিস্তারিত আমরা শুনতে পারতাম। আপনার এই মূল্যবান মতামতগুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।